হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো তোমাদের অ্যাটেন্ডেন্স দিনে দিনে কমে যাচ্ছে। না স্যার, এখন পরে এই অ্যাটেন্ডেন্স আমরা সব রাখতেছি। অ্যাটেন্ডেন্স শর্ট পড়লে যদি তোমরা ক্লিয়ারেন্স না পাও তাহলে ডিপার্টমেন্টে দোষ দিও না। যারা আরামে বসে ঘুরতেছো, না মাস্ক না নিয়ম কানুন মানতেছো, বাইরে তাকালে যা দেখা যায় আর কি। তো ডিপার্টমেন্টে কোনো ক্লিয়ারেন্স কোনো কারণে আটকে গেলে তখন আর ডিপার্টমেন্টে দোষ দিও না, যেহেতু আমরা রিসেন্টলি তুলনায় পার্সেন্টেজটা কমে গেছে। হ্যাঁ, এখন যেখানে তোমরা কলেজ খোলা থাকলে ক্লাস করতে কয়টা লেকচার তো করতেই, সকালে 2টা, তারপর তোমার ডিসেকশন থাকতো, টিউটোরিয়াল থাকতো। তারা এখন শুধু 1টা বা 2টা লেকচার তোমরা করতে চাচ্ছ না। হ্যাঁ, যারা করতেছে কষ্ট করে তারা অবশ্যই রিওয়ার্ড পাবে, অবশ্যই বেনিফিটেড হবে। আচ্ছা দেখো তো, এটা পারো কি না একটু সোজাই। এন্ডোডার্মাল ডেরিভেটিভস অফ দ্য গাট ইনক্লুড, 1 নাম্বারটা কি হয় দেখো তো, গলব্লা ফলস। বলো তো। মাসেল তো মেসোডার্ম থেকে অরিজিন করবে না, 1 নাম্বারটা তো ফলস হওয়ার কথা। 1 নাম্বারটা ফলস হওয়ার কথা এবং অবশ্যই ফলস। হ্যাঁ, ঠিক আছে। লিভার হেপাটোসাইটস, স্যার লিভার হেপাটোসাইট না, ট্রু, এটা প্যারেনকাইমা। হ্যাঁ, এই যে হেপাটোসাইটটা কোথা থেকে আসছে বলতে পারবা? ডেভেলপমেন্টালি তার সোর্স কি? এন্ডোডার্ম থেকে স্যার। হ্যাঁ, গুড। মানে ইনার লেয়ার এপিথেলিয়াম, ফোরগাটে এপিথেলিয়াম থেকে আসতেছে আউটগ্রোথিং। হ্যাঁ, যেটা হেপাটিক বার্ড বা লিভার বার্ড তৈরি করছিল। হেপাটিক বার্ড বা তো এটা ট্রু। লিগামেন্ট অফ টেরিস, এটা কি হবে? ফলস স্যার। ফলস হবে। তাহলে এই লিগামেন্ট অফ টেরিস মানে টেরিস হেপাটিস বা রাউন্ড লিগামেন্ট, হ্যাঁ ফলস। হ্যাঁ, এটা কি কানেক্টিভ টিস্যু? কোথা থেকে, কোন জামলা থেকে আসলো? মেসোডার্ম থেকে আসবে স্যার, মেসোডার্ম। আচ্ছা ঠিক আছে, এটা ফলস। গেস্টিক লুমিনাল এপিথেলিয়াম, এটা কি? স্যার ট্রু হবে স্যার। এটা ট্রু, গুড। তারপর 4 নাম্বারটা হলো স্প্লিন প্যারেনকাইমা, এটা না স্যার ফলস হবে। প্যারেনকাইমা তো স্যার না, ট্রু হবে স্যার। প্যারেনকাইমা তো ট্রু হবে। স্যার এটা তো স্প্লিন। ফ্রেঞ্চ নিউক্লিয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম থেকে আসে। স্প্লিন ডেভেলপ করেছিল ডর্সাল ম্যাজোগেস্টিয়ামে, ঠিক না? dorsal mesogastrium and totally mesodermal in origin. It's a lymphoid organ. Lymph and vascular system অর্থাৎ সার্কুলারি সিস্টেম যা আছে সব মেজোডার্মাল ইন অরিজিন। এই গাট টিউব থেকে আসে না, যে এটা এন্ডোডার্ম পাবে, অথবা এন্ডোডার্ম পাবে না। ওকে, নেক্সট আরেকটা দেখো তো,
The embryonic foregut differentiates into all স্যার or স্ক্রিন part চেঞ্জ of হয়নি স্যার। স্কিন চেঞ্জ হয়নি, কারণটা কি? আসছে। এখন দেখো তো। জি স্যার এখন আসছে? হয়েছে স্যার। জি স্যার। আচ্ছা, the embryonic foregut differentiate into all or part of the কি হবে দেখো তো? জি স্যার, এ ট্রু হবে, ট্রু হবে, লিভার One, হলে two. ট্রু হবে। 2 ট্রু হবে, 3ও ট্রু হবে, ট্রু ট্রু 3 হবে। লাং False? লাং ফলস, ফলস। False. কেন অ্যাবডোমিনাল false বাবা? ফোরগাট থেকে প্রথমেই ফোরগাট, শোনো, ফোরগাট যেখান থেকে শুরু হয়েছে, মানে ক্রেনিয়াল পার্টের এন্ডের ফোরগাট হচ্ছে কি লাং বার্ড। তো লাং বার্ড তো ওইখান থেকে ফোরগাটের ডেরিভেটিভস। তো আমরা তো এখানে বলছি অল অর পার্ট অফ দা, তাহলে লাং যে প্যারেনকাইমে আছে তার সমস্তটাই এন্ডোডার্মাল ডেরিভেটিভস, আর বাকিগুলো হচ্ছিল মাসকুলেচার, কার্টিলেজ। কারণ আমরা একদম ইসোফেগাস যেখান থেকে শুরু হইলো ফোরগাট বা ক্রেনিয়াল পোরশন, ওইখানে লাং বার্ড তৈরি হয়েছে, ওইটা ফোরগাটের ছিল, ফোরগাট থেকে আসছে। হ্যাঁ, তো অ্যাবডোমিনাল এয়ারটা কি হবে? ফলস। আর এটা কোন, তো এটা আমরা প্রিভিয়াস ক্লাসটা রিক্যাপিচুলেট করার চেষ্টা করলাম। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হলো কিডনি, হ্যাঁ, বা ইউরিনারি সিস্টেম ডেভেলপমেন্ট। হ্যাঁ, তোমরা হ্যালো, জি স্যার, হ্যাঁ, কথা শুনতে পাও না কেটে যায়? মাঝে মাঝে স্যার বাফারিং করি স্যার। একটু কেটে কেটে যাচ্ছে মাঝে মাঝে। মাঝে মাঝে যাচ্ছে না, আমার এখানে নেট একটু আনস্টেবল দেখাচ্ছে মাঝে মাঝে। হ্যাঁ, কি করব? আচ্ছা, বেশি সমস্যা হলে আমাকে বলো, তাহলে আমি মোবাইল দিয়ে শুরু করতে হবে। আমি এটা কন্টিনিউ করি। তো আমরা আজকে শুরু করবো হচ্ছিল ইউরিনারি সিস্টেম। হ্যাঁ, ডেভেলপমেন্ট অফ দ্য ইউরিনারি সিস্টেম। তো ইউরিনারি সিস্টেম ডেভেলপ করে অ্যাকচুয়ালি ইউরোজেনিটাল সিস্টেম, দুইটারই মোটামুটি একই সোর্স থেকে ডেভেলপ করে। কম বেশি মোটামুটি ওরা শেয়ার করে। তো এই ইউরোজেনিটাল সিস্টেম যেটা ডেভেলপ করে ওটা মেজোডার্ম থেকে। কোন মেজোডার্ম? ইন্টারমিডিয়েট মেজোডার্ম। তাহলে ইন্টারমিডিয়েট মেজোডার্মটা তোমরা জানো, মেজোডার্মটা 3টা ভাগে ভাগ ছিল: পারেক্সিয়াল মেজোডার্ম, ইন্টারমিডিয়েট মেজোডার্ম এন্ড ল্যাটারাল প্লেট মেজোডার্ম। তো মেজোডার্ম যে ডেভেলপ করে আমাদের 3টা জার্ম লেয়ার, ওইখানে আমরা কি দেখেছিলাম, মানে মেজোডার্মটা ক্রেনিয়াল থেকে কর্ডালের দিকে ডেভেলপ করে আসে। আস্তে আস্তে কর্ডালের দিকে ডেভেলপ করে আসে। তো এই ডেভেলপ করাটা আমরা যদি এটা একটু ক্রস সেকশনে দেখি, যদি জেনেটিক সিস্টেমটা প্রথম তার প্রাইমোডিয়া এপিআর করে। তো আমরা এটা ধাপে ধাপে পড়ব। এখন দেখি যে আমাদের ইউরিনারি সিস্টেমে হোয়াট আর দ্য অর্গানস ইনক্লুডেড ইন ইউরিনারি সিস্টেম। এটা তোমরা জানো, ইউরিনারি সিস্টেম করেছো: কিডনি, ইউরেটার্স, ইউরিন ব্লাডার, ইউরিনারি সিস্টেম। আজকে আমরা পড়বো কিডনি অ্যান্ড ইউরেটার। কিডনি অ্যান্ড ইউরেটার এই দুইটা আমরা পড়বো। একটু ডেভেলপমেন্টাল পার্টগুলো যখন আমরা বলবো, এই পোরশনগুলো আমাদেরকে চিনতে হবে। রেনাল পেলভিস কোনটা, ক্যালিসিয়াল সিস্টেমগুলো কি কি? ক্যালিসিয়াল সিস্টেম আছে হচ্ছে মেজর ক্যালিক্স এন্ড তাহলে আমরা দুইটা জোন বা এরিয়া দেখতে পাই: আউটার কর্টেক্স, ইনার মেডুলা। এবং এই কর্টেক্স এবং মেডুলাতে আমাদের কি থাকতেছে? নেফ্রন।
Nephron is the structural and functional unit of the kidney. তো এই নেফ্রনের যে পার্টগুলো আছে কি কি আছে? গ্লোমেরুলাস আছে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল আছে, লুপ অফ হেনলি and distal convoluted tubules. যদি এই জায়গাটাতে শেষ হয়ে যায় তাহলে এই নেফ্রন আমাদের কি করতেছে? সিক্রেশন করতেছে কি বডি থেকে সিক্রেশন করে ওয়াশ প্রোডাক্টটা বা ফিল্ট্রেশন করে ওয়াশ প্রোডাক্টটা বের করে দিচ্ছে। বা কালেক্টিং ডাক্ট, এই কালেক্টিং ডাক্ট গুলা চলে যাবে মাইনর ক্যালিক্সে চলে যাবে, তারপর মেজর ক্যালিক্সে চলে যাবে, তারপর রেনাল পেলভিস, তারপর এই যে সেক্রেটরি পোরশন বা নেফ্রন, এটা একটা ডেভেলপমেন্টাল সোর্স আলাদা বা ডেভেলপমেন্টাল প্রসেস আলাদা, আর কালেক্টিং যে সিস্টেমটা আছে বা কালেক্টিং যে ডাক্ট সোর্স থেকে ডেভেলপ করবে, বা দুইটা প্রসেসে বেশি বাফারিং করতেছে। তাহলে আমি একটু পর পর আপনার কথা অফ হয়ে যাচ্ছে। বুঝছি, তাহলে আমি দেখতেছি একটু, তোমরা দিচ্ছি। হ্যালো, এখন শোনা যায়? স্যার আচ্ছা বলো, তারপর তাহলে আমি ওয়াইফাই থেকে শিফট করবো আর কি, যদি তারপরও যদি না শোনা যায় আর কি। তো তো আমি বলছি যে একটা ছিল সিক্রেটরি বা এক্সক্রিটরি পোরশন, আর একটা ছিল কালেক্টিং পোরশন কিডনির, এই দুইটা জিনিস। তাহলে এক্সক্রিটরি পোরশন যেটা আছে সেটা কি? না, মেডুলা কর্টেক্স এজ এ হোল কিডনিকে ক্রস সেকশন আমরা ডিভাইড করছি। এখন যদি মাইক্রোস্কোপিক আমরা দেখতে যাই, হ্যাঁ, আমরা তো অ্যাকচুয়ালি পুরো হিস্টোলজিটার এখানে ডিসকাস করব না। ইন শর্ট, যে নেফ্রন, আমরা বলছি নেফ্রন ইজ দ্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ দ্য কিডনি। তাহলে এই যে নেফ্রনটা, তো এই যে এক্সক্রিটরি পোরশন যেটা নেফ্রন, ওইটা ডেভেলপমেন্ট করে একটা থেকে, আর কালেক্টিং যে ডাক্ট বা টিউবুল, মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স, রেনাল পেলভিস, এগুলা ডেভেলপমেন্ট করে আরেকটা সোর্সে, যদিও কমন ডেভেলপমেন্টাল সোর্স হচ্ছিল ইন্টারমিডিয়েট মেজোটাম, কিন্তু একটা আলাদা প্রসেসে ডেভেলপ করে। সো ইউরিনারি সিস্টেম ডেভেলপ করে, দেখো যে আমি যে আরেকটা পোরশনের কথা যেটা বলেছিলাম, এটা ছিল প্রিমিটিভ কোলাইকা। কোলাইকাটা কি আমি এটা তোমাদেরকে বলতেছি, হ্যাঁ, এটা আলাদা। তাহলে ইন্টারমিডিয়েট মেজরডাম এটা আমরা দেখবো, আর ছিল কোলাইকা। এবং ইউরিনারি সিস্টেম বিগিনস ডেভেলপমেন্ট বিফোর দ্য জেনিটাল সিস্টেম। দুইটার সোর্স এক হইলো, জেনিটাল সিস্টেমটা একটু আগে ডেভেলপ করে, সরি, এই ইউরিনারি সিস্টেমটা একটু আগে ডেভেলপ করে। তাহলে ইন্টারমিডিয়েট মেজোটার্ম এটা কোনটা তোমরা জানো? মেজোটার্মের একটা পোরশন। কোলাইকা কি? এটা দেখো, এটা আমরা আগের ছবিতে ইন্টারমিডিয়েট মেজোটার্ম ছিল। ইন্টারমিডিয়েট মেজোটার্ম আমরা বলছি ক্রেনিয়াল পোরশন থেকে কডাল পোরশনের দিকে এটা ডেভেলপ হইতে থাকে, এবং
এই যে পিছনে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে, হ্যাঁ, এগুলাকে আমরা টোটালি একত্রে বলতে পারি ইউরোজেনিটাল রিজ। হ্যাঁ, জেনিটাল সিস্টেমও এখান থেকে আসে, ইউরিনারি সিস্টেমও এখান থেকে আসে। যে গার্ড টিউবটা ছিল তার পিছনে আম্বিলিক্যাল কর্ড ছিল, কর্ডে কি চলে গেছে, একটা নাভেটুকুলাম অ্যালান্টয়েস। এটা পার্ট অফ দ্য ইয়ক স্যাক। তাহলে আমাদের ডেফিনেটিভ ইয়ক স্যাক কি করতেছি, ইনকর্পোরেটেড উইদিন দ্য বডি ক্যাভিটি এন্ড ফর্ম দ্য গার্ড টিউব হুইচ ইজ এন্ডোডার্মাল, পিওর এন্ডোডার্মাল ইন অরিজিন বা ডেরিভেটিভস। এখন এই কোলাকাটা হচ্ছিল হাইন্ড গার্ড, আমরা ফোর গার্ড, মিড গার্ড, হাইন্ড গার্ড যেটা বলেছিলাম। এই হাইন্ড গার্ডে কি করতেছে, অ্যালান্টয়েসটা এখানে অ্যাটাচমেন্ট নিতে of the allantois. হ্যাঁ, so collecta, the part of the hindguard caudal to or distal to the attachment of the allantois, এটা হচ্ছিল কোলাকা। কোলাকাটা আমাদের ডিভাইড হয়ে যাবে, একটা হলো সামনের অংশ হবে আর একটা পিছনের অংশ হবে। সামনের যে ভেন্ট্রাল পার্ট, এটাকে বলা হইতেছিল প্রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাস। সামনে ভেন্ট্রাল পার্টটা হবে প্রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাস, ইউরোজেনিটাল, ইউরিনারি এবং জেনিটাল সিস্টেম। পিছনেটা হবে প্রিমিটিভ রেকটাম। তাহলে দেখো, এই যে এন্ডোডার্ম থেকে আমাদের যে জাম মানে ডেরিভেটিভস ইউরিনারি সিস্টেমে আসতেছে, তাহলে আমরা ইউরিনারি সিস্টেমটা বলছি যে মেজোডার্মাল ইন অরিজিন। তাহলে এই ইউরিনারি সিস্টেমে এন্ডোডার্মও আছে। এন্ডোডার্মের জামটা, এই ছবিটা যদি চিন্তা করো, এই পিছনেটা পুরাটা যদি আমাদের হাইন্ডগার্ড হয়, এটা যদি অ্যালান্টয়েস অ্যাটাচমেন্ট হয়, তাহলে এই ডিস্টাল অংশটা, নিচের এই ডিস্টাল অংশটা আমাদের কি, কোলাকা। এখন অ্যালান্টয়েস যে জায়গাটা জয়েন করছে, অ্যালান্টয়েস ইন হুইচ দ্য attached with the hindguard, there is the appearance of mesodermal tissue. এটাকে আমরা বলতেছি ইউরোরেক্টাল সেপ্টাম। অ্যালান্টয়েস এবং হাইন্ডগার্ড এর মাঝখানে একটা ইউরোরেক্টাল সেপ্টাম এপিয়ার করে ফ্রম দ্য সারাউন্ডিং মেজোডার্ম। মেজোডার্মাল টিস্যু থেকে এখানে একটা সেপ্টাম এপিয়ার করে, এটাকে আমরা বলতেছি ইউরোরেক্টাল সেপ্টাম। এই ইউরোরেক্টাল সেপ্টাম কোলাকাকে দুইটা ভাগে ভাগ করবে, একটা সামনে একটা পিছনে। ওয়ান ইজ ভেন্ট্রাল পার্ট এন্ড অ্যানাদার ইজ ডর্সাল পার্ট। এই যে আস্তে আস্তে সে কোলাকাটাকে সেপারেট করে ফেললো। সেপারেট করলে সামনের অংশটাকে আমরা বলি যে প্রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাস, আর পিছনেরটা হচ্ছে প্রিমিটিভ রেকটাম। এবং এই যে টিপ অফ দ্য ইউরোরেক্টাল সেপ্টাম উইল ফর্ম দ্য পেরিনিয়াল বডি। সো দুইটা কিন্তু আলাদা হয়ে গেল। পরবর্তীতে প্রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাসটি আমাদের করবে যে ডেফিনিটিভ ইউরোজেনিটাল সাইনাস করবে। আর পিছনে তো আমাদের কি রয়ে গেল, রেকটাম রয়ে গেল, প্রিমিটিভ রেকটাম বা অ্যানোরেক্টাল ক্যানেল রয়ে গেল। তাহলে আমাদের ইউরিনারি সিস্টেম যে ডেভেলপ করবে দুইটা সোর্স থেকে, একটা হচ্ছিল ইউরোজেনিটাল সাইনাস থেকে ডেভেলপ করবে, আর একটা হচ্ছিল ইন্টারমিডিয়েট মেজোডার্ম থেকে ডেভেলপ করবে। ইউরোজেনিটাল সাইনাস কোথা থেকে আসছে, কোলাকা থেকে আসছে। কোলাকা কার পার্ট ছিল, এন্ডোডার্মাল পার্ট ছিল, পোরশন অফ দা হাইন্ডগার্ড। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, আরেকবার একটু বলেন স্যার, লাস্টের কথাগুলো। একটা আমি যেটা, আচ্ছা আমি একটু রিপিট করতেছি। আমরা বলছি যে ইউরিনারি সিস্টেম ডেভেলপ করবে দুইটা সোর্স থেকে, তার মেজোডার্মও আছে, এন্ডোডার্মও আছে। তাহলে মেজোডার্মের কোন পোরশনটা ছিল, ইন্টারমিডিয়েট মেজোডার্ম। ওকে, এখন এন্ডোডার্মের কোন পোরশনটা ছিল, কোলাকা। কোলাকাটাকে আমরা কোনটাকে বলছি, দ্য ডিস্টাল পোরশন অফ দ্য হাইন্ডগার্ড।
distal to the attachment, হ্যাঁ, distal to the attachment of the allantois, hindgutter portion বা caudal বা distal to the attachment of the allantois, ওইটা হচ্ছে কোলাইকা। তো কোলাইকাটা তো একটা সিঙ্গেল ক্যাভিটি, এটা আমাদের ডিভাইড হবে, কয়টা ভাগে ভাগ হবে? দুইটা ভাগে ডিভাইড হবে, একটা ভেন্ট্রাল পার্ট, একটা ডরসাল পার্ট। ভেন্ট্রাল পার্ট হলে ইউরোজেনিটাল সাইনাস করবে, ডরসাল পার্টটা প্রিমিটিভ রেকটাম বা জিআইটির অংশ করবে। ওকে, তো এটা ডিভাইড হইতেছে কিভাবে? আমাদের যে সামনে অ্যালান্টয়েড ছিল, পিছনে হাইন্ডগার্টের কর্ডাল পোরশনটা কি ছিল? কোলাইকা ছিল। এই কোলাইকাটা কে ডিভাইড করবে দুইটা, কি কোথায় আসতেছে? এখানে মেজোডার্মাল বা মেজেনকাইমাল টিস্যু এখানে গ্রোথ করতেছে এট দ্য জাংশন অফ দ্য অ্যালান্টয়েড ইন হুইচ দ্য হাইন্ডগার্ট ইজ অ্যাটাচড। এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এটা কি করবে? এটাকে পুরো সেপারেট করে ফেলবে কোলাইকাটাকে। সেপারেট করলে কোলাইকাটা একটা সামনের অংশ আসবে, তখন প্রথমে আমরা এটাকে বলবো প্রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাস, আর পিছনেরটাকে বলবো প্রিমিটিভ রেকটাম। হ্যাঁ, প্রিমিটিভ রেকটাম। তাহলে সামনেরটা হচ্ছিল প্রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাস আর পিছনেরটা হচ্ছিল প্রিমিটিভ রেকটাম। তো এই যে সেপ্টাম এখানে আসতেছে, আমরা বলছি যে ইউরোরেক্টাল সেপ্টাম। হ্যাঁ, এই যে ইউরোরেক্টাল সেপ্টামটা আসতেছে, হ্যাঁ, এই যে ইউরোরেক্টাল সেপ্টামটা এটা ডিভাইড করে দিল, এবং ইউরোরেক্টাল সেপ্টামের এই যে টিপ যেটা থাকতেছে, এটাকে আমরা ফর্ম করতেছে পেরিনিয়ামের পেরিনিয়াল বডি। তাহলে তার সামনে অংশটাকে বলতেছে আমরা ডেফিনিটিভ ইউরোজেনিটাল সাইনাস, যেখান থেকে আমার ইউরিনারি ব্লাডার এবং ইউরেথ্রার ডেভেলপ করবে, আর পিছনে থাকতেছে অ্যানোরেক্টাল ক্যানেল। ওকে, এবার ক্লিয়ার হইছে? হ্যালো, আচ্ছা। তাহলে দেখো, ইউরোজেনিটাল রিজ বলছি আমরা, পিছনে যেটা ইন্টারমিডিয়েট মেজোডাম থাকে ওটা একটা কমন রিজ হিসাবে এপিয়ার করে। হ্যাঁ, ডিউ টু ফোল্ডিং অফ দ্য এমব্রায়ো ইন্টারমিডিয়েট মেজোডাম ফর্ম অ্যান ইলিভেশন। হ্যাঁ, একটা ইলিভেশন তৈরি করে অন ইচ সাইড অফ দ্য দুটি কারেক্ট। হ্যাঁ, বা তুমি যদি দুইটাই লিখো তাহলে একই হবে, কারণ ডরসাল মেজেন্ট্রি তার পিছনেই থাকতেছে ডরসাল এওর্টা, তাহলে তার দুই সাইডে, কারণ আমাদের কিডনির দুইটা, রাইট অ্যান্ড লেফট সাইড। তোমাদের এই ছবিগুলা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা জেনিটাল সিস্টেম বা রিপ্রোডাক্টিভ সিস্টেমটা পড়ানো শেষ হবে, তারপরে বুঝবা আশা করি। তাহলে ইন্টারমিডিয়েট মেজেন্টামটা একটা এলিভেশন হচ্ছে লঙ্গিচুডিনাল, যেহেতু ক্রেনিয়াল টু কর্ডাল। দিস লঙ্গিচুডিনাল এলিভেশন ইজ কল্ড ইউরোজেনিটাল রিজ। তাহলে এই ইউরোজেনিটাল রিজ কোথা থেকে আসলো? ইন্টারমিডিয়েট মেজোডাম থেকে আসলো ইউরোজেনিটাল রিজ। তাহলে এখানে যে ছবিটা আমরা দেখতেছি, এখানে ইউরোজেনিটাল রিজ। তো আমরা যদি পরের ছবিতে যাই, এই ইউরোজেনিটাল রিজটা আবার দুইটা ভাগে ভাগ হয়ে গেল। একটা হলো মিডিয়াল সাইডে যেটা থাকবে জেনিটাল রিজ, আর ল্যাটারাল সাইডে ওটা আরেকটা এপিয়ার করে প্রোনেফ্রোস, এটা আমরা পরে দেখাবো। এখানে আমরা ইউরোজেনিটাল রিজ বা এটা দেখানোর জন্য এটা বলতেছি আর কি। তাহলে জেনিটাল রিজ এন্ড ল্যাটারাল পার্ট থেকে আমাদের ইউরিনারি সিস্টেমটা ডেভেলপ করবে, এটাকে আমরা বলতেছি নেফ্রোজেনিক কর্ড বা মেজোনেফ্রোস বা নেফ্রোজেনিক এরিয়া। ওকে, তাহলে এই ইউরোজেনিটাল রিজ কোথা থেকে ডেভেলপ করলো? ইন্টারমিডিয়েট মেজোডাম। যেহেতু ইউরোজেনিটাল সিস্টেম একই জায়গা থেকে মেজোডার্মে ডেভেলপ করে, তাই দুইটা সাইমালটেনিয়াসলি ঘটে। আমরা এখানে শুধু ইউরিনারি সিস্টেমটা বলবো। তো মনে রাখতে হবে ইউরোজেনিটাল রিজের মিডিয়ালি থাকে জেনিটাল রিজ, ল্যাটারালি থাকে নেফ্রোজেনিক রিজ বা নেফ্রোজেনিক কর্ড বা মেজোনেফ্রোস, যেটা বলে তোমার টু। সো আমরা প্রিলিমিনারি সোর্স গুলো দেখে নিলাম। এখন
রিটেনে আসে রাইট ডাউন দ্য ডেভেলপমেন্টাল প্রসেস অফ দ্য কিডনি। হ্যাঁ, এটা রিটেনে আসে। ডেভেলপমেন্ট বেশি থাকে না, 5 মার্ক থাকে। রাইট ডাউন দ্য ডেভেলপমেন্টাল প্রসেস অফ দ্য কিডনি। তাহলে এই কিডনিটা ডেভেলপমেন্ট শুরু করা হচ্ছিল 4th উইক অফ ইন্ট্রা-ইউটেরিন লাইফ। নেফ্রোজেনিক কট কোনটা আমরা তোমাদের বলে দিচ্ছি। নেফ্রোজেনিক কট এক্সটেন্ড ফ্রম দ্য সার্ভাইকাল টু দ্য স্যাক্রাল রিজন অফ দ্য এমব্রায়ো। দ্যাট মিনস কি, এমব্রায়োতে 4th উইকে 5th উইক, 4th and 5th উইকের মাঝে আমরা দেখতে পাবো মানে সার্ভাইকাল রিজন থেকে স্যাক্রাল রিজন পর্যন্ত কিডনি ডেভেলপ করতেছে। একটা অংশ এপিয়ার করলে ওইটা ডিসএপিয়ার হবে, আবার ডিসএপিয়ার হলে তার নেক্সট পোরশনটা ডেভেলপ করবে। এরকম 3টা স্টেজে কিডনিটা ডেভেলপ করে। ওকে, তাহলে ফার্স্ট এপিয়ার করে এট দ্য সার্ভাইকাল রিজন, এটাকে আমরা বলি প্রোনেফ্রস। একদম নিচে যে অংশটা ডেভেলপ করে এটা মেজোনেফ্রস, এবং নিচে যে অংশটা থেকে কিডনি ডেভেলপ করে ওইটাকে বলি আমরা মেটানেফ্রস। মেটানেফ্রস বা মেটানেফ্রিক্স। স্যাক্রাল পর্যন্ত এক্সটেন্ড করে নেফ্রোজেনিক কট। একটা টার্মে যদি বলি তাহলে আমরা নেফ্রোজেনিক কট। এটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে, প্রোনেফ্রস, মেজোনেফ্রস এন্ড মেটানেফ্রস। ফোরকার যেরকম মানে গাট টিউব যেরকম সিঙ্গেল, এই যে নেফ্রোজেনিক কট কি সিঙ্গেল হবে বলতো? না স্যার। না, হ্যাঁ, কারণ তো কিডনি যে ডেভেলপ করে ইভলিউশনারি হিস্ট্রিতে আমরা দেখতে পারি প্রোনেফ্রস থাকে ইন ফিশে, সার্ভাইকাল রিজনে, গ্রিল থাকে না, ওইটাতে গিল। তারপরে হচ্ছে মেজোনেফ্রস থাকে ইন ফিশ এন্ড এমফিবিয়ান্সে, আর মেটানেফ্রস হয় ইন ম্যামালে। তাহলে হিউম্যানে প্রথম 2টা এপিয়ার করলেও ওইটা কিন্তু ডিসএপিয়ার করে যায়, থেকে যায় কে মেটানেফ্রস, যেটা আমাদের ডেফিনিটিভ কিডনি ডেভেলপ করে। ঠিক আছে, এই জন্য বলা হয় যে অন্টোজেনি রিপিটস দ্য ফাইলোজেনি। অন্টোজেনি মিনিং বুঝো, আর ফাইলোজেনি বলো তো কি? স্যার অন্টোজিন হচ্ছে এটা ইন্ডিভিজুয়ালের মানে মানে ডিফারেন্স, আর হচ্ছে ফাইলোজেন হচ্ছে এটা স্পিসিসের অথবা জাতির। Ontogeny is the complete life cycle of an individual. হ্যাঁ, এটা যে কোনো কিছু, এটা ফিশের একটা কমপ্লিট লাইফ সাইকেল হইতে পারে, এটা এমফিবিয়ান্সের একটা কমপ্লিট লাইফ সাইকেল হইতে পারে, এরকম। আর ফাইলোজেনি হলো একটা স্পিসিসের ইভলিউশনারি হিস্ট্রি, বিবর্তনের তার যে ধারা, তার একটা হিস্ট্রি, ওইটা হচ্ছিল ফাইলোজেনি। তাহলে দেখা যাচ্ছে যে হিউম্যান কিডনি দিয়ে আমরা বুঝতে পারি হিউম্যান এক সময় যখন প্রোনেফ্রস ডেভেলপ করছে তখন সে লাইফ লিড করছে ছিল ফিশে। তারপর যখন মেজোনেফ্রস ডেভেলপ করছে সে এমফিবিয়ান্স। আর যখন আমাদের পার্মানেন্ট কিডনি নিচে এসকিউরিটি পড়লো তখন আমরা হিউম্যান। তাহলে এই জন্য বলছে যে অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি। মাঝে মাঝে এখানে একটা কোশ্চেন repeats phylogeny, short question. So development of the permanent kidney and ureter. So each kidney develops from the 2 distinct source. একটা হচ্ছিল, আমার সোর্স বানানটা ভুল হয়েছে না এটা, আচ্ছা, মেটানেফ্রস এন্ড ইউরেটেরিক বার্ড। আমরা এখন দেখব ইউরেটেরিক বার্ডটা কোথা থেকে আসে, মেটানেফ্রস কোথা থেকে আসে। মেটানেফ্রস থেকে আমরা কি পাই? সিক্রেটরি পোরশন বা এক্সক্রিটরি পোরশন, একই কথা হবে। ঠিক আছে, আর ইউরেটেরিক বার্ড থেকে আমরা কি পাইতেছি? কালেক্টিং সিস্টেম। মেটানেফ্রস থেকে
আর হচ্ছে ইউরিটারিক বার্ড থেকে। দেখো এখন আমরা প্রথমে যদি ডেভেলপমেন্টটা দেখি, প্রথমে আমরা বলবো যে কালেক্টিং সিস্টেম। কালেক্টিং সিস্টেম এখানে দেখো আমাদের এই জায়গাটাতে যে মেজোনেফ্রন ছিল তার সাথে সাথে একটা কি ডেভেলপ করছিল, মেজোনেফ্রিক ডাক্ট। হ্যাঁ, মেজোনেফ্রিক ডাক্ট সিস্টেম এখানে ডেভেলপ করছে। এটা ডাক্ট, DUCT। হ্যাঁ, এই মেজোনেফ্রিক ডাক্ট সিস্টেমটা ডেভেলপ করছে। এই মেজোনেফ্রিক ডাক্টটা ওপেন করে হচ্ছিল কোলাকাতে। হ্যাঁ, ইউরিনের আউটগ্রোথ হবে কডাল পর্ষণ থেকে, আউটগ্রোথ অফ দা মেজোনেফ্রিক ডাক্ট থেকে একটা আউটগ্রোথ হবে। এটাকে আমরা কি বলতেছি, ইউরিটারিক বার্ড। হ্যাঁ, এটাকে আমরা বলতেছি ইউরিটারিক। এই হলুদ অংশটা হচ্ছে ইউরিটারিক বার্ড। এই হলুদ অংশটা ইউরিটারিক বার্ড কোথা থেকে আসলো, মেজোনেফ্রিক ডাক্ট থেকে আসলো। এখন ইন্টারমিডিয়েট মেজোডার্মে আরেকটা অংশ থেকে যাবে কি, আমাদের মেটানেফ্রিক টিস্যু। ব্ল্যাক যেটা আমরা ছবি দেখতেছি এটা হচ্ছে মেটানেফ্রিক, এই জায়গাটা হচ্ছে মেটানেফ্রিক টিস্যু। তাহলে দুইটা সোর্স আমরা পেয়ে গেলাম। একটা হচ্ছে ইউরিটারিক বার্ড, যেটা আসতে হচ্ছিল মেজোনেফ্রিক ডাক্ট থেকে আসছে, আরেকটা আছে কি মেটানেফ্রিক টিস্যু। এই দুইটা জিনিস। এখন আমরা তোমাদেরকে ইন্ডাকশন একটা কথা বলা হয়েছিল। ইন্ডাকশন কথাটা কি বুঝো বলো তো এমব্রায়োলজিক্যালি? একটা সেল আরেকটা সেলকে ডেভেলপ করার জন্য স্টিমুলেট করে। এই যে গুড, এই জায়গাটাতে কি করবে, ইউরিটারিক বার্ড মেটানেফ্রিক টিস্যুকে স্টিমুলেট করবে টু ফর্ম দ্য এক্সক্রিটরি পার্ট। আবার মেটানেফ্রিক টিস্যু differentiate and form the collecting system। এই জিনিসটা বলতে চাচ্ছি। দুইটাকে ইন্ডাকশন হিসেবে কাজ করে টু ডিফারেন্সিয়েট দ্য ফার্দার টিস্যু। হ্যাঁ, এই দুইটা। তাহলে ইউরিটারিক বার্ডটা প্রথম এপিয়ার করে যখন মেটানেফ্রিক টিস্যুকে সে টাচ করে বা পেনিট্রেট করে তখন সে ডিফারেন্সিয়েট হয়ে যায় কি, সে ডাইলেটেড হয়ে যায়, সে ডিভিশন হয়ে যায়। প্রথমে স্প্লিট করে হচ্ছিল ইউরিটারিক বার্ডটা দুইটা, একটা ক্রেনিয়াল দিকে একটা কডাল দিকে, একটা ক্রেনিয়াল আর একটা হলো কডাল পোরশন। আর প্রথম যেটা ডাইলেটেশন হয় ইউরিটারিক বার্ড, প্রথম যে ডাইলেটেশন হয় ওটাকে আমরা বলতেছি রেনাল পেলভিস। আমরা মেটানেফ্রিক টিস্যুটা এখন এখানে বলতেছি না, কারণ আমরা কালেক্টিং সিস্টেমটা পড়তেছি। তাহলে প্রথমে এটা ছিল ইউরিটারিক বার্ডটা মেটানেফ্রিক টিস্যুর ইন্ডাকশনে, এটা রেনাল ডাইলেটেশন হচ্ছে, রেনাল পেলভিস ফর্ম করতেছে। রেনাল পেলভিস again divided into two cranial and caudal portion which give rise to the future major calyx। তো এই মেটানেফ্রিক টিস্যুর ইন্ডাকশনে ইউরিটারিক বার্ডগুলা ডিফারেন্সিয়েট হইতে থাকবে। ওকে, এই যে ডিফারেন্সিয়েট হইতে থাকবে এগুলো 12 or more জেনারেশন ডিফারেন্সিয়েট হইতে থাকবে। এখানে বলা হয়েছে যে সেকেন্ড এন্ড থার্ড ওইটা কি করবে, সেকেন্ডটা অ্যাবজর্ব করবে, থার্ডটা অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব করে কি হবে, ধরে ভাগ হয়ে যাচ্ছে, এবার ডিভাইড হয়ে যাচ্ছে, এরকম ডিভাইড হয়ে যাচ্ছে, অ্যাবজর্ব হবে ঠিক পালমোনারি ভেনের মতো। অ্যাবজর্ব হয়ে ওই পর্যন্ত তৈরি করবে, কোন পর্যন্ত, রেনাল পেলভিস, মেজর ক্যালিক্স, দেন দা মাইনর ক্যালিসিয়াল সিস্টেম অ্যাবজর্ব হবে। বাকিগুলার অ্যাবজর্ব হবে না, বাকিগুলা কি হবে, ডিভিশন হয়ে কালেক্টিং টিউবুলস, কালেক্টিং ডাক্ট ফর্ম করবে। এভাবে আমাদের কালেক্টিং সিস্টেমটা ডেভেলপ করবে। যদি তুমি কালেক্টিং সিস্টেমের ডেভেলপমেন্টটা লিখো তাহলে সাইডে আমাকে রিটেনের সাথে দিতে হবে। সো কালেক্টিং সিস্টেম থেকে আমাদের তৈরি হবে ইউরেটার, পরে যেটা এলংগেশন হয়ে ইউরেটার তৈরি হবে, ইউরিটারিক বার্ডটা ইউরেটার, তখন ইউরিটারিক বার্ডটা এলংগেশন হয় এবং এটা ইউরেটার তৈরি করে।
হ্যাঁ, তারপর দিতেছে রেনাল পেলভিস, মেজর এন্ড মাইনর ক্যালিক্স এন্ড 1 to 3 million of collecting tubules. 1 to on an average 1 million per kidney collecting tubules. যেহেতু 1 million নেফ্রন থাকে এই জন্য 1 million collecting tubules দিবে। আমরা ওইটা গেল কালেক্টিং সিস্টেম, এখন যা বলে এক্সক্রিটরি সিস্টেম। তাহলে নিউরি মার্জিয়া সালভি রেস্ট কিছু বলবে? নিউরিফর্ম কালেক্টিং টিউবুলস ইজ কভার্ড এট দি ডিস্টাল টিস্যু ক্যাপ। ছবিটা দেখো একবারে, এই যে ইউরেটেরিক বার্ডগুলা এখানে ডেভেলপ করছে, এরা ওরা ডিভিশন হচ্ছে ইউরেটেরিক বার্ডগুলা। তাহলে আমরা কি বলছি, মেটানেফ্রিক টিস্যু ইউরেটেরিক বার্ডকে ইন্ডাকশন হিসেবে কাজ করছে, ও ডিভিশন হয়েছে। এখন ইউরেটেরিক বার্ডের যে ডিভিশন গুলা মেটানেফ্রিক যে টিস্যু ছিল তাকে ইন্ডাকশন করবে, ইন্ডাকশন করলে সে ডিফারেন্সিয়েটেড হবে। তাহলে গুলাতে যে মেটানেফ্রিক টিস্যু গুলা থাকবে ওটা একটা ক্যাপ সিস্টেম হবে, এটাকে বলতেছি আমরা মেটানেফ্রিক টিস্যু ক্যাপ, ডিফারেন্সিয়েট হয়ে যাবে। এই টিস্যু ক্যাপটা একটা রাউন্ডেড স্ট্রাকচার হবে, এটাকে আমরা বলতেছি রেনাল ভেসিকল। হ্যাঁ, সেকেন্ড হচ্ছিল রেনাল হবে এবং এস শেপড টিউবুলস ফর্ম করবে। এটা এস শেপড টিউবুল, এটাই কিন্তু প্রিমিটিভ নেফ্রন তৈরি করতেছে। তাহলে আমাদের মেটানেফ্রিক টিস্যু থেকে আমাদের প্রিমিটিভ নেফ্রনটা আসতেছে। প্রথম হচ্ছে মেটানেফ্রিক টিস্যু renal vesicle, then it gives rise to the S-shaped tubules. S-shaped tubules. এখন দেখো এক্সক্রিটরি সিস্টেমে এস শেপ যে টিউবুলসটা আসলো তার দুইটা এন্ড। আমরা একটা এই এন্ডটাকে বলি আমরা ক্রেনিয়াল এন্ড, এই অংশটাকে বলি আমরা কর্ড। এখানে ক্যাপিলারি এপিয়ার করবে। হ্যাঁ, ক্যাপিলারি এস শেপ টিউবুলের ডিফারেন্সিয়েট ইনটু গ্লোমেরুলাস। ক্যাপিলারি অ্যাপিয়ার করে মেজেন্টেমা টিস্যু থেকে ক্যাপিলারি অ্যাপিয়ারেন্স করে গ্লোমেরুলাস ফর্ম করবে। তাহলে প্রক্সিমাল এন্ড সে ডাইলেটেড হয়ে কি করবে, বোমেন্স ক্যাপসুল দিবে। বোমেন্স ক্যাপসুল, ওকে। আর ডিস্টাল এন্ডে যেটা আছে ওইটা অ্যাটাচ নিবে অর কানেক্ট করবে উইথ দ্য কালেক্টিং নেফ্রন, যেটা আমরা প্রিমিটিভ নেফ্রন বলছি। ডিস্টাল এন্ডটা একটা কমিউনিকেশন করবে, কানেক্ট করবে কালেক্টিং টিউবুলস এর সাথে, সে কমিউনিকেট করবে। আর প্রক্সিমাল অংশটা কি করতেছে, সে এখানে ইন্ডেন্টেশন উইথ দ্য নিউরিফর্ম ক্যাপিলারিস এন্ড ওকে। তো এই যে এবং কন্টিনিউয়াস যে লেন্থেনিং হবে ওটা কি দিবে, লুপস অফ হেনলি, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এইভাবে কি ফর্ম হচ্ছে, ইন দিস ওয়ে ইট গিভস আস টু দ্য portion of the kidney. তো এতটুক পর্যন্ত ছিল কিডনি ডেভেলপমেন্ট। এখানে কোনো কোশ্চেন আছে কারো? ইজ देयर এনি কোশ্চেন? স্যার একটা ডাক্তার ছিল না স্যার, ডাক্তার কি হয় বলেন? কোন ডাক্তার? ও মেজোনেফ্রিক ডাক্ট, যেখান থেকে স্যার এই টিউবুল আসলো। ও, মেজোনেফ্রিক ডাক্তার দিয়ে পরে ওই যে ডাক্টাস ডিফারেন্স হবে, জেনিটাল সিস্টেম হবে, বাস ডিফারেন্স আছে না মেলের ক্ষেত্রে ওইটা বাস ডিফারেন্স বা ডাক্তার ডিফারেন্স হবে, আর ফিমেলের ক্ষেত্রে এটা ডিসঅ্যাপিয়ার করবে। হ্যাঁ, এটা আমরা পরে পড়াবো জেনিটাল সিস্টেমের সাথে, বুঝছো? তোমরা এটার কথাটা বলছো তো, আমি দেখাই। এই যে ডাক সিস্টেমটা বলছো ঠিক না স্যার? এই যে এটা যেটা আমরা ইউরিনারি ব্লাডারে গিয়ে ওপেন করতেছে, পরে এটা ডিস্টাল পোরশনটা ইজাকুলেটরি ডাক্ট ফর্ম করবে, আর ইউরেটেরিক বার্ডটা পরে ওইখানে অ্যাবজর্ব হয়ে ইউরিনারি ব্লাডারে ওপেন করবে ইউরেটার হিসাবে। কথা বুঝছো?
তো ওইটা যখন আমরা ইউরিনারি ব্লাডার পরাবো তখন দেখতে পাবো, আর উপরের অংশে আমাদের কোনো কিডনি সিস্টেমে বা ইউরিনারি সিস্টেম কোনো কিছু থাকবে না, ওইটা পুরাটাই উপরে যা আছে জেনিটাল সিস্টেম দিবে। ওকে স্যার হ্যাঁ, আর 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 কার কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? এই 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 চিত্রটা বা ফিগারটা দিতে হবে। ফরমেশন অফ কিডনি দিলে তাহলে কি হচ্ছে আমাদের কালেক্টিং টিউব এক্সক্রিটরি সিস্টেম দুইটাই লিখতে হবে? দুইটাই লিখতে হবে, কারণ তার সে দুইটা ভাবে ডিভাইডেড থাকে এবং দুইটারই ছবি দিতে হবে, ফিগার দিতে হবে। হ্যাঁ, প্রথম তুমি সোর্সটা লিখবা, আমি যেভাবে ডেসক্রাইব করে আসলাম তোমরা তো তুমি ডেসক্রাইব করবা না। প্রথমে সোর্সটা লিখবা, সে ইন্টারমিডিয়েট মেজোটার্ম থেকে আসতেছে আর কোলাইকা থেকে। কোলাইকা এখানে তুমি বলার দরকার নাই, যদি কিডনি বলি হ্যাঁ ইন্টারমিডিয়েট মেজোটার্ম থেকে আসতেছে, তাহলে ইন্টারমিডিয়েট মেজোটার্ম থেকে আসতেছে তিনটা স্টেপে চলে যায়, প্রোনেফ্রোস, মেজোনেফ্রোস এন্ড মেটানেফ্রোস। তারপর তুমি একটা লাইন লিখে দিবা, প্রোনেফ্রোস এন্ড মেজোনেফ্রোস ইজ ডিসঅ্যাপিয়ার্ড ইন কেস অফ হিউম্যান, দেন দ্য কিডনি ডেভেলপ ফ্রম দ্য টু সোর্সেস, একটা ইউরিট্রিক বার্ড আর মেটানেফ্রিক টিস্যু বা মেটানেফ্রিক ব্লাস্টিমাও বলে এটাকে। হ্যাঁ, ব্লাস্টিমা, মেটানেফ্রিক ব্লাস্টিমা টিস্যু। তখন তুমি মেটানেফ্রিক ব্লাস্টিমার থেকে আমাদের কিটা আসবে, এক্সক্রিটরি পোরশনটা আসবে, আর ইউরিট্রিক বার্ড থেকে আমাদের কিটা আসবে, কালেক্টিং সিস্টেমটা আসবে। ঠিক আছে, তাহলে এই যে মেটানেফ্রিক ব্লাস্টিমাটা বা মেটানেফ্রিক টিস্যুটা কোথায় ছিল? সেক্টাল রিজনে ছিল। তাহলে কিডনি কোথায় ডেভেলপ করলো? সেক্টাল রিজনে। কিন্তু আমাদের কিডনি তো এত নিচে নাকি লাম্বার রিজনে থাকে? লাম্বার রিজন লাম্বার রিজনে থাকে। তাহলে কিডনি অ্যাসেন্ড করবে, কিছু হাইপোথিসিস আছে কেন কিডনি অ্যাসেন্ড করে। হ্যাঁ, কিছু বলতে যাচ্ছ মনে হয়, কেউ কেটে যাচ্ছে কথা। একটা ছিল বডি কার্ভেচারটা লেন্থে বাড়তেছে এবং তার কার্ভেচারটা কমে যাচ্ছে। ক্রেনিও কর্ডাল যে ফোল্ডিংটা ছিল ওটা কমে গিয়ে বডিটা স্ট্রেট হচ্ছে। হ্যাঁ, এটাকে বলছে ডিমিনিশন অফ দ্য বডি কার্ভেচার এন্ড বাই দ্য গ্রোথ অফ দ্য বডি ইন দ্য লাম্বার এন্ড স্যাক্রাল রিজন। লাম্বার এন্ড স্যাক্রাল রিজনে বডির গ্রোথটা একটু বেশি হচ্ছে, এই জন্য কিডনি অ্যাসেন্ড করে। কন্টিনিউয়াস লেন্থেনিং অফ দ্য ইউরিট্রিক বার্ড, ওটা একটু ধাক্কা দেয়, ওই জন্য বলতেছে যে পেলভিক ক্যাভিটি ছোট, হ্যাঁ, টু স্মল, এই জন্য সে দিতে পারতেছে না। কিডনি অ্যাসেন্ড ইন সার্চ অফ বেটার নিউট্রিশন। পেলভিকে যখন কিডনিটা থাকে তখন সে সাব ব্রাঞ্চ থেকে পায়। কার থেকে পায়? ইন্টারনাল ইলিয়াক থেকে, মিডিয়ান স্যাক্রাল আর্টারি থেকে পায়, এগুলা থেকে সে নিউট্রিশন পায়। কিন্তু সে উপরে ওঠার সাথে নিউট্রিশন শিফট হয়, সে নিউট্রিশন পায় রেনাল আর্টারি থেকে। তো কিডনি অ্যাসেন্টস, হ্যাঁ, বা অ্যাসেন্টস, এটা অনেক সময় শর্ট নোট হিসেবে আসে, রাইট ডাউন দা হোয়াই কিডনি অ্যাসেন্টস, এরকম। কিডনি কেন অ্যাসেন্ট করে, এটা। কিডনিটা রোটেশন করে, কোন দিকে রোটেশন করে? প্রথমে কিডনিটা থাকে হচ্ছিল, হাইলামটা থাকে হচ্ছিল সামনের দিকে, ভেন্ট্রালি। তাহলে যদি ভেন্ট্রালি থাকে, হাইলামটা মিডিয়ালি যাইতে হলে তাকে কোন দিকে রোটেশন করতে হবে? মিডিয়াল রোটেশন করতে হবে। শুধু এতটুকু জানলেই হবে, দেখ কিডনিটা রোটেট করে মিডিয়ালি। যদি কিডনি ল্যাটারালি রোটেশন করে, হাইলামটা কোথায় থাকবে? ল্যাটারালি, তাহলে ওইটা একটা কনজেনিটাল অ্যানোমালি হবে। হ্যাঁ, ভার্টিক্যাল এক্সিসে কিডনি রোটেট medially, so hilum turns medially or hilum is directed medially. কিডনি ফাংশন শুরু হয় at the age মানে 12 week of intraembryonic life. হ্যাঁ, মেটানেফ্রোস become functional 12 week of intrauterine life. এটা কিডনি ফাংশন হলে কি কোনো উপকার আছে বলো তো? ও কি ওয়াশ প্রোডাক্ট এক্সক্রিশন করতে পারে? হ্যাঁ, ওটা তো প্লাসেন্টাই কাজ করে। হ্যাঁ, প্লাসেন্টার সারফেসে দিস কিডনি ফাংশন। তো ওই সময় যে কিডনি যে ইউরিন তৈরি করে ওইটা অ্যাকচুয়ালি স্টেরাল ইউরিন বলে, অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে যেটা এইড হয়, হ্যাঁ, অ্যাড হয়। ঠিক আছে,
কারণ ওই সময় তেমন একটা কিডনির রোল নাই আমাদের, এটা প্লাসেন্টা সাবডিস ফাংশন। ডেভেলপমেন্টাল অ্যানোমালি দেখো কিডনি অ্যাজেনেসিস অফ কিডনি। আচ্ছা শোনো, কিডনি কেন অ্যাজেনেসিস হইতে পারে তোমাদের মাথা খাটা একটু বলো তো। কিডনি ডেভেলপ করলো না, কেন করবে না? হ্যালো, বলো। না, মেজোনেফ্রিক টিস্যু আসছে, ইউরিটেরিক বার্ড শর্ট হইল, ইউরিটেরিক বার্ড এলঙ্গেশন হয়ে মেটানেফ্রিক টিস্যুকে বা মেটানেফ্রিক ব্লাস্টিমাকে সে ইন্ডাকশন করলো না। ইন্ডাকশন না হলে কি মেটানেফ্রিক ব্লাস্ট তো নাই, তাহলে ওই ক্ষেত্রে কি হইতে পারে? অ্যাজেনেসিস অফ কিডনি। এটা ওয়ানও হইতে পারে, বোথও হইতে পারে, ঠিক আছে? বোথ কিডনি যদি না থাকে তাহলে তো বাঁচবেই না। আচ্ছা, মাল্টিপল কিডনি কিভাবে সম্ভব বলো তো? More than 2. বলো, ভুল হোক তারপরে বলো। ইন্ডাকশন বেশি হলে, ইন্ডাকশন বেশি হলে কি হবে? আর বেশি হলে না, আমরা দেখো ইউরিটেরিক বার্ডটা ইন্ডাকশন করতেছে, এখন ইউরিটেরিক বার্ডটা ইন্ডাকশন করার পর কিন্তু মেটানেফ্রিক টিস্যুটা ডিফারেন্সিয়েট হচ্ছে। এখন ইউরিটেরিক বার্ডটা মেটানেফ্রিক টিস্যুকে ডিফারেন্সিয়েট করতেছে, আবার মেটানেফ্রিক টিস্যু ইউরিটেরিক বার্ডকে ডিফারেন্সিয়েট করে ওটা কি করতেছে? ডিভিশন করতেছে, ক্রেনিয়াল কর্ডাল করে কালেক্টিং সিস্টেম দিতেছে। যদি ইউরিটেরিক বার্ডটা কোনো কারণে কনজেনিটাল বা জেনেটিক অ্যানোমালির কারণে যদি আগেই যদি সে ডিভিশন হয়ে গিয়ে কিডনিকে বা মেটানেফ্রিক টিস্যুটাকে দুইটা এরিয়াতে ইন্ডাকশন করে, তাহলে তোমার মাল্টিপল কিডনি হইতে পারে বা মোর কিডনি হইতে পারে, ঠিক আছে? আরেকটা দেখো কি বললাম, পেলভিক অ্যাসেন্ট না করে, ওকে। আরেকটা হচ্ছে কি হইতে পারে? ফিউজড কিডনি। হ্যাঁ, হর্স শেপড কিডনি। হর্স শেপড কিডনি, হর্স হয়ে যায় কিডনিটা যখন ফিউজ হয়ে যায়, একদম তো ডর্সাল এঅর্টার দুই সাইডে রাইট এন্ড লেফট মেটানেফ্রিক টিস্যু থাকে, ওরা যদি সব ক্লোজলি চলে আসে তাহলে তোমার ফিউজড কিডনি ডেভেলপ করতে পারে। এই ফিউজড কিডনি যখন অ্যাসেন্ট করে, এই যে রাইট সাইডের ছবিটাতে দেখো, রাইট সাইডের ছবিটাতে এই যে ইনফিরিয়র, ও যখন উপরে উঠতেছে ইনফিরিয়র মেজেন্টিক আর্টারিতে, সে এখানে কি হলো? মাঝখানে বাধাপ্রাপ্ত হইলো। বাধাপ্রাপ্ত হলে কি হবে? সে এই হর্স কিডনিটা এই জায়গায় থাকবে। হ্যাঁ, আরো কিছু দেখো তোমরা, এই যে এখানে হর্স শেপ কিডনি হইতে পারে, দুইটা একত্র হয়ে গেলে কেক কিডনি বলতেছে অনেক ক্ষেত্রে, প্যান কেকও বলে অনেকে। হ্যাঁ, পেলভিক কিডনি থাকতে পারে, হ্যাঁ, এক্সট্রারেনাল কিডনি থাকতে পারে। আচ্ছা, পলিসিস্টিক কিডনি। পলিসিস্টিক কিডনি এটা হয়ে যাবে স্যার, হ্যাঁ, কি হবে বলো তো? বুঝি নাই। কিডনির মধ্যে সিস্ট হবে স্যার। হ্যাঁ, কিডনির মধ্যে সিস্ট হবে, কিন্তু কেন হবে? এটা হ্যাঁ, বলো। নেফ্রনের কানেকশন থাকবে না। হ্যাঁ, এইরকম যদি আমাদের যদি কালেক্টিং ডাক থাকে আর এখানে যদি আমাদের নেফ্রন থাকে, তাহলে তাদের কানেকশনটা ঠিক মতো হইলো না, না হলে ওই যদি এসকেটিভ প্রশ্ন হয় তাহলে সে কি করবে? ডাইলেট করবে, ঠিক না? ও এরকম বড় হয়ে যাবে, ডাইলেট করবে, তখন হচ্ছে কিডনির মধ্যে কি থাকবে? অনেক সিস্ট থাকবে, কিন্তু সবগুলা না, আবার যেগুলা কানেক্ট করতে পারবে ওগুলা কিন্তু আবার কিডনি নরমাল ফাংশন করতে পারবে, পলিসিস্টিক কিডনি। তাহলে ওগুলা নরমাল ফাংশন করতে পারবে। তাহলে পলিসিস্টিক কিডনি বা মাল্টিপল পলিসিস্টিক কিডনি, কনজেনিটাল পলিসিস্টিক কিডনি দুই ধরনের, এটা আমরা পরে আসতেছি। লোবুলেটেড কিডনি, এটা বলতে কি বুঝতেছো বলো তো? হ্যাঁ, মেটানেফ্রিক টিস্যু গুলা তো
ইউরেটেরিক বার ডিভিশন হয়ে বিভিন্ন জায়গায় সে ইন্ডাকশন দিতেছে, বিভিন্ন জায়গায় নেফ্রন ফর্ম হইতেছে। সো ডেভেলপমেন্টালি ইন দ্য ইন্টারএমব্রিয়নিক লাইফ কিডনি ইজ লোবুলেটেড। লেটার অন এটা ইউনিফর্ম ডেভেলপড হয়ে আমরা একটা রাউন্ডেড শেপ কিডনি দেখতে পাই বা বিন শেপ কিডনি দেখতে পাই। হ্যাঁ, সো কিডনি ডেভেলপ করতেছে লোবুলেশন ফর্ম করে। এই যে ইউরেটেরিক বার্ড যদি আর্লি ডেভেলপ হয়ে যায় বা ডিভাইড হয়ে যায় বা পুরাটাই যদি ডিভাইড হয়ে যায়, তাহলে আমাদের কি হতে পারে? ডাবল ইউরেটার হয়ে যেতে পারে। এবং এই ইউরেটার জেনিটাল সিস্টেমটা পড়লে আমরা বুঝতে পারবো ইউরেটারটা ওপেন করার কথা ইউরিনারি ব্লাডারে, সে ওপেন করতে পারে ইউরেথ্রা, হ্যাঁ সে ওপেন করতে পারে, ওপেন করতে পারে ইউরেথ্রাতে, ওপেন করতে পারে ভ্যাজাইনাতে, ওপেন করতে পারে। এরকম ডিসপ্লেসমেন্ট হয়ে যাওয়ার পর আমরা ইউরিনারি ব্লাড কি বলে ইউরিনারি ব্লাডারটাতে আমরা এটা দেখবো। উইলস টিউমার, হ্যাঁ, হোয়াট ইজ উইলস টিউমার? গিভ ইটস এমব্রায়োলজিক্যাল অর জেনেটিক বেসিস। হ্যাঁ, এটা মেনলি এমব্রায়োলজিক্যাল বলতে পারো, এমব্রায়োলজি থেকে এটা জেনেটিক বেসিসই বেশি। এটা কেন হচ্ছে? উইলস টিউমার ইজ এ ক্যান্সার অফ দ্য কিডনি দ্যাট ইজিলি এফেক্ট দ্য চিলড্রেন বাই 5 years of age। হ্যাঁ, এবং এটা কেন হয়? ডিউ টু মিউটেশন উইথ দ্য WT1 জিন অন এত নাম্বার ক্রোমোজোম। আচ্ছা, ওটা দরকার নাই। WT1 জিন, WT1 জিনটা হচ্ছে উইলস টিউমার 1 জিন। এই জিনটা হচ্ছে একটা টিউমার সাপ্রেসর জিন। এখন এটা যদি মিউটেশন হয় তাহলে তো টিউমার করবে, কোথায় করবে? কিডনিতে করবে। এটা কিডনির উপরে কাজ করে। হ্যাঁ, এটা টিউমার সাপ্রেসর জিন। আমাদের টিউমার অনকোজেনিক জিন আছে যেরকম, এরকম আবার টিউমার সাপ্রেসর জিনও বডিতে আছে। তাহলে WT1 জিনটা যদি মিউটেশন হয়, ও সাপ্রেস না করে কি করবে? আরো টিউমার দিবে। এটাকে বলছে উইলস টিউমার। এটা হচ্ছিল সাধারণত বাচ্চাদের হয়, জন্ম থেকেও হইতে পারে, এবং আর্লি চাইল্ডহুডে এটা হয়ে যায়। এবং এটা একদম রেনাল সেল কার্সিনোমা হয়ে রেনাল ফেলিউর হয়ে ফেটটা খারাপই মোটামুটি। হ্যাঁ, উইলস টিউমারের ফেট খারাপ। এটা হচ্ছিল উইলস টিউমার। তাহলে এটা জেনেটিক বেসিস। হ্যাঁ, ক্যান্সার অফ দ্য কিডনি যেটা ইউজুয়ালি এফেক্ট দ্য আর্লি চাইল্ডহুড। Agenesis of kidney is not fatal for fetus but is fatal for newborn baby. Why? বলো তো প্লাসেন্টা দিয়ে চলে। কোনটা? হ্যাঁ, মানে ইন্ট্রাইউটেরাইন লাইফে কিডনি থাকুক আর না থাকুক, প্লাসেন্টা তার কাজটা করে দিতেছে, কিন্তু নিউবর্নে প্লাসেন্টা থাকতেছে না, হবে না। এই জন্য এটা ফ্যাটাল হচ্ছিল ফর নিউবর্ন বেবি। কনজেনিটাল পলিসিস্টিক কিডনি মে ডেভেলপ, এটা আমরা আলোচনা করে ফেলছি। এখন আমাদের কথা হচ্ছিল পলিসিস্টিক কিডনি ডিজিজ কত টাইপ? হ্যাঁ, হাউ মেনি টাইপস অফ দ্য পলিসিস্টিক কিডনি? দুটা ভাগে ভাগ করে, চাইল্ডহুড, অ্যাডাল্ট, অথবা বলে রেসেসিভ, ডমিনেন্ট। হ্যাঁ, তো এটা ল্যাংম্যানে আছে। এটা আমি ওখানে যাব না। হ্যাঁ, অটোজোমাল রেসেসিভ আর হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট। এই রেসেসিভটা হচ্ছিল চাইল্ডহুড আর ডমিনেন্টটা হচ্ছিল অ্যাডাল্টের ক্ষেত্রে। হ্যাঁ, আর এটা হচ্ছিল চাইল্ডের ক্ষেত্রে, চাইল্ডহুডে এপিয়ার করে। হ্যাঁ, এটা বেশি ডিস্টার্ব করে। এবং দেখো রেসেসিভটা হচ্ছিল বলে যে কোনটা খারাপ, ফ্যাটাল বেশি রেসেসিভ। আচ্ছা, রেসেসিভ আর ডমিনেন্ট যে আমি বলতেছি, রেসেসিভ আর ডমিনেন্ট বুঝো? জি স্যার, যে জিন স্যার তার বৈশিষ্ট্যটা প্রকাশ করতে পারে তাকে ডমিনেন্ট, আর যেটা প্রকাশ করতে পারে না সেটা রিসেসিভ। আর রিসেসিভের জন্য বাবা মা দুইটাই লাগবে ক্যারেক্টারিস্টিক, ঠিক না? হোমোলোগাস। আর ডমিনেন্টে হেটারোলোগাস। ঠিক আছে, তাহলে এই যে হেটারোলোগাস হইতে পারে, হোমোলোগাস হইতে পারে ডমিনেন্টে, আর রেসেসিভে হোমোলোগাস, বাবা মা দুইটাই। তাহলে এই যে রেসেসিভ যদি পলিসিস্টিক কিডনি হয়, এটা প্রগ্রেসিভ ডিসঅর্ডার, এটার ফেটটা বেশি খারাপ। হ্যাঁ, এবং এটা চাইল্ডহুডে করে দিয়ে এটা চাইল্ডহুড পলিসিস্টিক কিডনি ডিজিজও বলা হয়ে থাকে। আর অটোজোমাল ডমিনেন্ট যেটা, ওইটা ল্যাটার ইন দ্য মানে ইয়েতে লাইফে প্রকাশ পায়, এবং এটাকে বলা হয় অ্যাডাল্টহুড বা
অটোজোমাল ডমিনেন্ট। তাহলে পলিসিস্টিক কিডনি কেন ডেভেলপ করতেছে, পলিসিস্টিক কনজেনিটাল পলিসিস্টিক কিডনি কয় ধরনের হইতে পারে, কোনটা বেশি খারাপ, বুঝছো? সো অটোজোমাল ডমিনেন্ট ডিজিজ মোর কমন বাট লেস প্রগ্রেসিভ দেন দ্য অটোজোমাল রেসিসিভ ডিসঅর্ডার বা ডিজিজ। দুইটাই খারাপ, কিন্তু তুলনামূলকভাবে কোনটা বেশি খারাপ। ওকে, question? Thank you all. Question? Any question? So please one time rotation of kidney again. Rotation of the kidney usually hilum of the kidney is directed ventrally. It rotates its long axis and it rotates only medially 90 degree. So hilum of the kidney is directed medially. Okay? Yes, sir. Thank you. Any question? নাই স্যার, বাট আজকেরটা একটু কঠিন ছিল। না, আমি তো এই জন্য মানে এক ক্লাসে কিডনি, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা এই তিনটা পড়ানোর কথা, আমি ওই দুটা বাদ দিচ্ছি। বাদ দিয়ে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ তাদের সোর্স থেকে তারপর আসছি। অ্যাকচুয়ালি কিডনি ডেভেলপমেন্ট তো একদম শর্ট, দুইটা, এসক্রিটিভ পোরশন, কালেকটিভ পোরশন। এসক্রিটিভ পোরশন কোথা থেকে আসবে? মেটানেফ্রিক ব্লাস্টিমা বা মেটানেফ্রিক টিস্যু। আর কালেক্টিং সিস্টেম কোথা থেকে আসবে বলো তো তুমি? ইউরেটেরিক বার্ড থেকে আসবে। ইউরেটেরিক বার্ড থেকে ওটা হচ্ছিল কালেক্টিং। একটু পরও দেখো, তাহলে পরে নেক্সটে কোশ্চেন করলে আমি আরেকটু ক্লিয়ার করে দিতে পারবো যদি তোমার কোনো প্রবলেম থাকে আর কি। তো জিআইটি তে আমি একটা এমসিকিউ পরীক্ষা নিতে চেয়েছিলাম, কবে দিবা বলো তো? স্যার পুজোর পরে স্যার। পূজার পরে, নভেম্বরের 1 তারিখে দিবা? জি স্যার। 27 স্যার, 27 or 28? 27 না, পূজা তো মনে হয় 26 না? Yes sir. স্যার তো তোমাদের বন্ধ পড়তেছে, তোমাদের কি বন্ধের নোটিশ দিছে হাফিজ স্যার? না স্যার, পাঠায় নাই। স্যার কিরকম? না স্যার, আপনি বলে দেন স্যার। হাফিজ স্যার কিন্তু আমাদের ফেস কোঅর্ডিনেটর, কথা বুঝছো? জি স্যার। ওটা স্যার, এটা ওনাকে ফেস কোঅর্ডিনেটর দিয়েছে। তো 26 তারিখ যদি পুজো হয়, 27, 28, 29 আমি জানি না, ওইটা চলে যেতে পারে। আমরা কি 31 তারিখটা নিতে পারি? 31শে অক্টোবর, মানে স্যাটারডে, স্যাটারডে। মাসের শেষ আর নেওয়া দরকার কি স্যার, নতুন মাসে শুরু করি স্যার। আচ্ছা ঠিক আছে, 1 তারিখ। হ্যাঁ জি স্যার, 1 তারিখেই দিই। রবিবার কয়টা থেকে দিবা? ক্লাস মিস দেওয়া যাবে না। সন্ধ্যার দিকে দিই স্যার। স্যার সোমবারে দেই স্যার। আরে একজন 31 তারিখ থেকে 1 তারিখ, 1 তারিখ থেকে 2 তারিখ আমি যাইতেই থাকবো? না স্যার, তাহলে 1 তারিখে সোমবারে তো আমাদের ক্লাস থাকে। জি স্যার। আচ্ছা শোনো, রবিবারই থাক 1 তারিখ। এটা তোমাদের অ্যাকচুয়ালি প্রিফারেবল টাইম কোনটা আমাকে একটু বলো তো? ম্যাক্সিমামে হবে না? ইভিনিং মাগরিব তো ধরো এখন 5:30 হয়ে যায়, তাহলে আমি 6টায় দেই। ওকে স্যার। ওকে স্যার, ঠিক আছে। 6:15 দিলে ভালো হয় স্যার। 6:15-তে? জি স্যার। নামাজ পড়তে 5:15। আচ্ছা ঠিক আছে, 6:15-তে না, 6:30-এ। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ অল, ভালো থেকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।